এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আমার এই সার্জারি ক্লাসে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত চোখের রোগ, কারণ এটা একটা ডিপার্টমেন্ট এবং এর পূর্বে একটা ক্লাসে বিশেষ করে নাক কান ও গলার রোগের মধ্যে ল্যারেঞ্জিয়াল ক্যান্সার, তো এটা ইএনটি ডিপার্টমেন্টের। তো যেহেতু চোখের এটা যদি আলোচনা হয়ে যায়, তারপরে আমি ইএনটি ডিপার্টমেন্টের যে ল্যারেঞ্জিয়াল ক্যান্সার রয়েছে বা আমার ইএনটির বিভিন্ন রোগ রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো চোখের রোগ, চোখ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি আমাদের চোখ খুবই একটি গুরুত্বপূর্ণ আমাদের অর্গান, যেটা মানে চোখ যার সমস্যা হয়েছে সেই জানে যে আসলে চোখটা কতটা মানে আমাদের গুরুত্বপূর্ণ একটা অর্গান। বিশ্বব্যাপী যদি সবচেয়ে সাধারণ চোখে যে রোগগুলো বলা হয় তার মধ্যে আসে ছানি, দূরদৃষ্টি যেটাকে বলা হয় হাইপারপিয়া, অদূরদর্শী যেটা মায়োপিয়া বলা হয়, বয়স সম্পর্কিত বিভিন্ন রোগ হয় যেমন আপ ক্লোজ ফোকাসিং যেটাকে বলে প্রিস বায়োপিয়া। তো এই ধরনের কিছু রোগ রয়েছে এবং কিছু জটিল রোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চোখের যে রোগের মধ্যে অন্যতম যে আমাদের স্বাভাবিক চোখটা দেখতে হবে, চোখটা কেমন, এবং আমাদের শুকনো চোখ যেটাকে বলা ড্রাই আইস থাকে, অনেক সময় আমাদের চোখে ছানি থাকে, গ্লুকোমা থাকে। তো এই এই যে রোগগুলো রয়েছে এই কয়টা আমাদের খুবই আবার চোখে অনেক সময় মাংস বৃদ্ধি হয়। তো এই যে চোখে মাংস বৃদ্ধিটা এটাও দেখা যায়। তো এই রোগগুলোর মধ্যে যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময় আমাদের চোখে যতগুলো রোগ হচ্ছে প্রথমে খেয়াল করতে হবে কি কারণে রোগ হচ্ছে বা কি কারণে রোগ হতে পারে। এই রোগগুলো যদি সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে কি হয়ে থাকে, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। চোখের সাধারণ রোগের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম চোখের প্রেসক্রিপশন যে সকল ডক্টররা করে থাকেন সেখানে আপনি দেখবেন কনজাংটিভাইটিস কনজাংটিভাইটিস লেখা থাকে। এই কনজাংটিভাইটিস বর্তমান সময়ে অনেক হয়ে থাকে। এটাকে বলা হয় চোখের সাদা অংশ লাল হয়ে যায়, চোখ চুলকায়। সাধারণত অনেকে এটাকে চোখ ওঠার সাথেও তুলনা করে। তো আমার মনে হয় কনজাংটিভাইটিস সম্পর্কে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি বলতে পারেন, তারপরে আমি আবার আলোচনা করব, কোনো সমস্যা নেই। কনজাংটিভাইটিস বা চোখের রোগ নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে বলতে পারেন। মনিব খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনি বলুন কনজাংটিভাইটিস বা চোখের যে রোগ সেই সম্পর্কে আপনি একটু বলুন, তারপরে আমি আবার বলবো। কারণ দুইজন যদি আপনার যে সমস্যাগুলো আপনি যদি একটু আমাকে বলেন তাহলে আমার আলোচনা করতে অনেক সুবিধা হবে এই জন্য। ও ও স্যার, এটার অভিজ্ঞতা নাই স্যার আমার। ওকে, অভিজ্ঞতা হ্যাঁ স্যার। নেই, তাহলে তো না আসলে স্যার। অনেক সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমাদের আমি তাহলে পুরোপুরি আলোচনা করি, তারপরে আপনার জন্য ওর পরবর্তীতে জিজ্ঞাসা করলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে। তো চোখে সাধারণত সাদা অংশ লাল হয়ে যায় এবং চোখ চুলকানি হয়। এটা কনজাংটিভাইটিসে দেখা যায় ছানি। আমি সংক্ষেপে একটু বলে যাচ্ছি, এরপর আর বিশদ ব্যাখ্যা করবো। ছানি চোখের ঝাপসা হয়ে যাওয়া, অর্থাৎ দৃষ্টিশক্তির ঝাপসা হয়ে যাওয়া, উম, এটাকে আমরা এক কথায় ছানি বলি। গ্লুকোমা কি কি বলা হয়, চোখের ভিতরে চাপ বেড়ে যায়, মানে প্রেসার বেড়ে যায়, যেটা অপটিক স্নায়ুকে ক্ষতিগ্রস্ত করলে সেটাকে গ্লুকোমা বলা হচ্ছে। আমরা এই যদি ছবিতে দেখি তাহলে আমরা এটা হচ্ছে গ্লুকোমা। এবার এরপরে ম্যাকুলার ধরেন ম্যাকুলার ডিজেনারেশন বয়স্কদের মধ্যে এটা একটি সাধারণ সমস্যা থাকে, এটা দেখা যায়। মায়োপিয়া চশমা দেওয়া হয়, আহ, সেই চশমা দিতে হয়। দূরের বস্তু ঝাপসা হয়ে যাচ্ছে, ধারের বস্তু
তারপরে হাইপারমেট্রোপিয়া, দূরদৃষ্টি, এটাও খুব দেখা যায়। যেমন কাছের জিনিস দেখতে পায় না, অনেকে আছে না যে কাছের জিনিস দেখতে গেলে ঝাপসা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তখন সেটা হচ্ছে এই রোগটা থাকে। এরপরে হচ্ছে অস্টিগোমেটিজম, এই রোগটা ধরেন অপারেশন করতে হয়, কারণ বস্তু বিকৃত বা বাঁকা দেখায়। এবার চোখের বিভিন্ন কারণে রোগ হয়ে থাকে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জিনগত একটা কারণ, যেমন গ্লুকোমা অনেকে বলে থাকে। এই যে চোখের ছানি, এটার অনেক কারণে বংশগত হতে পারে। কারণ তার পূর্বপুরুষের ছানি রয়েছে, তারও ছানি হচ্ছে, তো এটা দেখা যায়। তো এখন আমাদের এটা অনেক সময় আছে ডায়াবেটিস থাকলে রোগটা বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে ছানি বাড়ে, সংক্রমণ বাড়ে। অনেক সময় ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে চোখের রোগ দেখা যায়। দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, চোখে ব্যথা হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, আলোতে চোখ চিটচিট করা, চোখে কিছু ভাসা ভাসা দেখা বা দুইটা দুইটা দেখা। এই যে কমন লক্ষণগুলো আছে, এই ধরনের লক্ষণ যদি থাকে তখন কি করি আমরা, তখন তাকে সাধারণত এই ধরনের সমস্যা হলে আমরা বলে থাকি যে আমরা ওষুধ দেই লক্ষণ সাদৃশ্যে, এবং লক্ষণ সাদৃশ্য ওষুধের সাথে সাথে আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি, যেমন সিনেরিয়া মেরিটোমা আই ড্রপস দেওয়া হয়, যেটা উইলমার শপ কোম্পানির সিনেরিয়া মেরিটোমা সাক্কাস, এটা খুবই বহুল দেওয়া হয়। এটা অ্যালকোহলিক থাকে, একটা নন অ্যালকোহলিক থাকে। তো এই চোখের ড্রপটা কিন্তু বহুল ব্যবহৃত হয়। এখন সিনেরিয়া মেরিটোমা আবার কিন্তু আপনার পোটেন্সিও সাথে খেতে দিলে চোখের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। উম, এরপরে ধরেন, এটা তো ধরেন আমরা আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন দিলাম। অনেক ক্ষেত্রে আছে হোমিওপ্যাথিক ওষুধ দিলে কিন্তু আপনার যে চশমা, বিশেষ করে কন্টাক্ট লেন্স যেটা দেওয়া হবে, দৃষ্টি সংশোধনের জন্য যেটা দেওয়া হয়, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। কন্টাক্ট লেন্স তাকে বলতে হবে যে আপনি এটা পরবেন, বা একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে আপনাকে অবশ্যই চশমা পরতে হবে। এরপর সার্জারি করে কিন্তু ছানি অপারেশন করা লাগে। আপনি হোমিওপ্যাথিক ডক্টর, আপনার যদি 80% ছানি হয়ে যায়, আর আপনি যদি বলেন যে আমার হোমিওপ্যাথিক ওষুধে এটা পুরোপুরি ছানি কেটে স্বাভাবিক হয়ে যাবে, এই বিষয়টা অনেকটা সময় নিবে। আর ততদিন কিন্তু রোগী আপনার থাকবে না। এই জন্য আপনাদের যদি একদম আর্লি স্টেজে যায়, তাহলে আপনারা সেক্ষেত্রে ওষুধ দিতে পারেন। কিন্তু যদি আপনার সেকেন্ডারি স্টেজ বা আপনার 50% এর বেশি যদি ছানি কভার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখনো এটা বলবেন না যে আপনি ছানি অপারেশন করবেন না, কারণ ছানি অপারেশন করার পরে আপনি ওষুধ দিবেন যাতে এই পরবর্তীতে ছানি না হয়, সেই জন্য। এই জন্য তাকে এই বিষয়টা বলতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করা লাগে। এবং তাকে আরো কয়েকটা বিষয় বলে দিতে হবে, যেমন সে যদি নেশা করে থাকে, নেশা করা যাবে না, তাকে সুষম খাবার খেতে হবে, বেশি বেশি করে চোখে বিশ্রাম দিতে হবে, কম্পিউটারের সামনে বেশিক্ষণ থাকলে ব্লু কাট লেন্স যে চশমাগুলো আছে সেটা পরবে, সূর্যের ক্ষতিকারক যে রশ্মি রয়েছে সেগুলো ব্যবহার করবে না। তো এবং সবসময় আপনারা পরামর্শ দিবেন যে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। এখন ছানিটা আমাদের সব থেকে বেশি দেখা যায়, এবং আমরা আমাদের কাছে আসে ছানি ট্রিটমেন্ট করার জন্য। তো আমাদের দেখেন, এখানে আরেকটু ব্যাখ্যা দিয়েছি এই স্লাইডের মাধ্যমে। দেখেন আমাদের চোখের পিউপিল এবং আইরিসের পিছনে অবস্থিত চোখের লেন্সের যে অংশটা, এটা আবার আমি 3D মডেলও দেখাই দিব। তাহলে এই জিনিসটা কি মেঘলা হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে। অর্থাৎ আকাশ যেমন সূর্যের আলোটা যেমন ঘোলাটে হয়ে যায়, এটা ঘোলাটে হয়ে যাচ্ছে। তো 40 বছরের বেশি বয়সী এরা যারা আছে তাদের মধ্যে কিন্তু ছানির প্রবণতা বেশি থাকে, কিন্তু ছানি বাড়লে কিন্তু সে অন্ধ হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। এখানে দেখেন কয়েকটা ছবি আছে একদম ডান সাইডে। যদি নর্মাল চোখ থাকে তখন সে সম্পূর্ণ ছবিটা ক্লিয়ার দেখতেছে, যখন চোখে ছানি হচ্ছে তখন কিন্তু সে ঘোলাটে দেখতেছে। এবং আমাদের চোখ পরীক্ষা করলে চোখের মধ্যে কি অবস্থা দেখা যায় সেটা দেখেন। ব্যাক অফ দ্য আই ফটো, অর্থাৎ সে চোখের পিছনের অংশটা, অর্থাৎ ভিতরে এরকম আসে। এবং গ্লুকোমা হলে একদম দেখেন চারপাশে অন্ধকার, অল্প একটু জায়গা সে দেখতে পাচ্ছে। আপনার ম্যাকুলার
ডিজেনারেশন যদি থাকে তাহলে কি চারপাশে থেকে কিন্তু নির্দিষ্ট একটা অংশ সে কোনো কিছুই দেখে না। আর আপনার রেটিনাল ডিটাচমেন্ট যদি হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এক পাশে ওই যে ছোট ছোট পাখি যেভাবে উঠতেছে সেরকম সে ছবিতে দেখে, কালো 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 এই ধরনের বিষয়গুলো দেখা যায়। এখন যেহেতু আমাদের হোমিওপ্যাথিতে সবথেকে বেশি কিন্তু ছানির রুগী আসে, এখন ছানির রুগী আসলে আমাদের প্রথমেই তাকে ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে, কারণ ডায়াবেটিসের রুগীদের ছানি হওয়ার ঝুঁকি বেশি থাকে। এরপরে আপনি পরামর্শ নিবেন যে আঘাত লেগেছে কিনা। যদি চোখে আঘাতের কারণে যদি ছানি হয়, সেক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা মেডিসিনটাও কিন্তু খুব ভালো রেজাল্ট আনতে পারে, এবং সেক্ষেত্রে আর্নিকা ব্যবহার করে আপনি কিন্তু ছানি সারাতে পারেন ফার্স্ট স্টেজে, প্রাইমারি স্টেজের আঘাতের কারণে যদি ছানি হয়ে থাকে। এরপর যদি স্টেরয়েড ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি আমাদের যে ম্যাজমেটিক মেডিসিন গুলো আছে বা আপনার স্টেরয়েডকে দূর করার জন্য যেটা টডোপ্যাথিক মেডিসিন বলা হয়, তো কোন ধরনের স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে সেটার পরে আমরা ওইটার জন্য এন্টিডোট করতে পারি টডোপ্যাথিক মেডিসিন দিয়ে। তো টডোপ্যাথিক মেডিসিন দিলেও কিন্তু আপনার স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া দূর হয়ে যায় এবং রোগীটা আরোগ্য লাভ করে। আর জিনগত যেখানে রয়েছে সেখানে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ আমরা জানি আমাদের হোমিওপ্যাথিক দর্শনের সহস্র প্রজন্ম অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন ওয়েল ট্রিটমেন্টের ফলে আমরা যে বংশগত মাইজমেটিক যে রোগে ভুগছি, এটার একমাত্র ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে আছে। সেটা আমরা কি করতে পারি, আমরা আমাদের মাইজমেটিক যে ওষুধ যেমন মেডোরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, যত নোসড মেডিসিন আছে এবং প্লান্টস কিংডম যেমন টিউবারকুলার কিং বলা হচ্ছে ড্রসরাকে, এই ধরনের মেডিসিন আমরা দিয়ে কি করতে পারি, তাকে আরোগ্য দিতে পারি। এখন আরোগ্য কতটুকু হচ্ছে সেটা কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে। এরপরে রাতে দেখতে সমস্যা, অনেকে দিন কানা, অনেকে রাত কানা, তো এই দুটো ধরনেরই থাকে। এই ধরনের সমস্যা হতে পারে, যারা দিনে দেখে না তাদের দিন কানা বলে, যারা রাতে দেখে না তারা রাত কানা বলছে। তো অনেকে দুইটা দুইটা দেখে, তো দ্বিগুণ দেখা। তো এই যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে আপনার পরীক্ষা করে অস্ত্রোপচারের মাধ্যমে ওইটা ঠিক করে আপনার একটা লেন্স বসায় দেওয়া হয়, এবং সেই লেন্স দেওয়ার পরে আপনি আবার পুনরায় চিকিৎসা করবেন, যাতে তার অপর যে চোখটা আছে সেটায় যেন সমস্যা না হয়, বা হলেও যাতে পুনরায় ছানি দ্রুত না হয়। এখন দেখেন, স্ট্রাবিসমাস বা ইউনিটি আই, এই ধরনের আই যদি হয়, যেমন এসোট্রোপিয়া, এই ধরনের আই থাকলে কিন্তু তার অপারেশন করতে হয়, এখানে কিন্তু আমাদের কিছু করার নাই। এক্সোট্রোপিয়া, এসোট্রোপিয়া, হাইপোট্রোপিয়া, হাইপারট্রোপিয়া, এই ধরনের রোগ যদি থাকে তাহলে সেখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে কিছুই করার নেই। তবে হ্যাঁ, যদি এই পেশেন্টটা যদি আর্লি স্টেজ বলতে জেনেটিক কোডে যদি তার বাবা মার যদি এই ধরনের রোগ থাকে, ওই রুগীটাকে আপনি ট্রিটমেন্ট করবেন আমাদের ম্যাজমেটিক ওষুধ দিয়ে, এবং তাহলে বাবা মা দুজনকে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে তার 50% রোগ কমে আসবে, তার বাচ্চার মধ্যে এই ধরনের রোগ দেখা যাবে না। এবং ডান সাইডে দেখেন বহু রোগের, আপনার চোখের রোগের আমি ছবি দিয়েছি, এবং এই রোগগুলো বিভিন্ন সময় দেখা যায়। তবে আমরা যেহেতু ওই হোমিওপ্যাথিক ডক্টর, আমরা কিন্তু গ্লুকোমা ও অত দেখা পড়ে না, আমাদের ম্যাক্সিমাম ছানি বা চোখের সাধারণ যে সমস্যাগুলো আসে, যেমন চোখ ওঠা, চোখ লাল হয়ে যাওয়া, চোখের যে বিভিন্ন রোগ আছে, সে এইখানের মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা কমন লক্ষণ সাদৃশ্য ওষুধ দেই, এবং বিভিন্ন জটিল রোগগুলো আমাদের হোমিওপ্যাথিক ওষুধে সেরে যায়। এখন আমাদের পরীক্ষা যদি দেখা যায়, পরীক্ষার সময় আপনাদের সাধারণত কোন মানে প্রশ্নটা বেশি আসে, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা। এই রোগটা সম্পর্কে পরীক্ষায় সব থেকে বেশি আসে কনজাংটিভাইটিস হচ্ছে চোখের পাতার আভ্যন্তরীণ যে শ্লেষ্মিক ঝিল্লি আছে, সেটা যদি কোনো কারণে ব্যথা হয়
বা প্রদাহ হয় তাহলে তাকে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা বলে। এটা দেখলে আমরা বুঝতে পারি যে চোখের পাশে কি হয়েছে, ঝিল্লিতে চোখের পাশে যে ঝিল্লিতে আছে ঝিল্লিটা আপনার লাল হয়ে যায়, এখানে ব্যথা হয় এবং চোখের যতগুলো রোগ ট্রিটমেন্ট করা হয় হোমিওপ্যাথিতে তার মধ্যে সব থেকে বেশি ট্রিটমেন্ট করা কনজাংটিভাইটিসের। এখন কনজাংটিভাইটিসের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে অ্যাকিউট কনজাংটিভাইটিস এবং ক্রনিক কনজাংটিভাইটিস। তো উৎপত্তিগতভাবে কনজাংটিভাইটিসকে নিম্নত ভাবে কয়েকভাবে ভাগ করা যায়, যেমন ভাইরাস জনিত যদি হয় তাহলে বিভিন্ন ধরনের ভাইরাসের মাধ্যমে এই কনজাংটিভাইটিস হতে পারে বা চোখ উঠতে পারে। তার মধ্যে অন্যতম ধরা হয় হাম, জল বসন্ত, মামস, ইনফ্লুয়েঞ্জা, ইউলো ফিভার বা ভাইরাসের সংক্রমণের ফলে তার অন্যান্য রোগ আছে, রোগের সাথে কিন্তু চোখের এই সমস্যাটা হচ্ছে। অনেক সময় ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, যেমন যদি দেখেন যে চোখে প্রচুর পরিমাণে পিচুটি জমছে, মানে চোখ ক্যাতর আছে বা চোখে ক্যাতর হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন যে পিচুটির মূল কারণ কি, তখন সে ওষুধ দিলেন। তো দেখবেন এই সকল রোগের ক্ষেত্রে মূল পাস হিস্ট্রিতে ওই ব্যক্তি দেখা যাচ্ছে গনোরিয়া হতে পারে, বা গনোরিয়া যদি হয়ে থাকে, বংশ যদি গনোরিয়া থাকে, তাহলে তারা ব্যাকটেরিয়াল জনিত কারণে কনজাংটিভাইটিস হয়ে যায়। অনেক সময় আছে যে সিফিলিসের রোগী বা যাদের পূর্বপুরুষ হিস্ট্রিতে যক্ষা হয়েছিল বা বংশে যক্ষা ছিল, বা ল্যাপ্রোসিস যেটাকে কুষ্ঠ বলা হচ্ছে, এই ধরনের যদি ইতিহাস থাকে, তো তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মেডিসিন দিয়ে এই ধরনের রোগী খুব দ্রুত আরোগ্য করা সম্ভব। এরপরে বর্তমানে অ্যালার্জি প্রচুর বেড়ে যায়, ধুলাবালি লাগলে চোখ চুলকায়, তো অ্যালার্জি জনিত কারণে আপনার চোখ উঠতে পারে। তো সেটা সাধারণত কোন সময় হয়, কারো কারো ঠান্ডা গরমের অ্যালার্জি প্রবণতা বাড়ে, কারো ধুলাবালিতে বাড়ে, কারো ধানের যে সময় যে সময় ধান ওঠে, এক এক স্থানে এক এক সময় ধান ওঠে, কোন জায়গায় কোন এলাকায় বছরে 3 বার ধান ওঠে। তো এই ধানগুলো যখন মারাই করা হয়, বা এটা যে কুড়া বা বিভিন্ন আল আছে যেটাকে বলা হচ্ছে পোলেন, রেণু, তো এইগুলো যদি চোখে যায় তাহলে অ্যালার্জি জনিত কারণে আপনার চোখ চুলকাতে পারে। ধুলাবালি হতে মাধ্যমেও কিন্তু অনেক সময় চোখ লাল হয়ে যায়, এবং আঘাতের পরে কনজাংটিভাইটিস আর চর্মরোগের কারণে কনজাংটিভাইটিস হতে পারে, যেমন সরাইটিক আর্থ্রাইটিস সহ এই ধরনের ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ থাকলে কনজাংটিভাইটিস হয়। এখন এর মূল কারণ কি, আমরা যদি একটু আগে আমি আলোচনা করেছি, ধুলাবালি চোখে যেতে পারে, ঠান্ডা বাতাস লাগা বা তীব্র আলো বা হঠাৎ করে তীক্ষ্ণ আলো যদি চোখে পড়ে, চোখের উপরে অত্যাধিক চাপ দিয়ে, যেমন বই পড়তেছে, প্রচুর বই পড়তেছে, বা চোখের সমস্যা আছে, দেখা যাচ্ছে সে মেশিনে কাজ করতেছে নিচু হয়ে, তারপরে অনেক সময় আবহাওয়া পরিবর্তনের কারণে সমস্যা হতে পারে, ঠান্ডা গরম বাতাসের ঝাপটা, বলে না অনেকে যে গাড়িতে যাচ্ছে হঠাৎ একটা দমকা হাওয়া আসলো, তারপরেই না চোখের সমস্যা দেখা দিছে। তো এটা হতে পারে, ঠান্ডা গরম বাতাসের ঝাপটা লেগে হতে পারে, তো ভাইরাস জনিত কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে। এখন এটা তো বললাম কারণ, এখন লক্ষণ বা উপসর্গ কি থাকে, আমরা যেহেতু লক্ষণ সাথে ট্রিটমেন্ট করি, তো চোখ খচখচ করে, চোখে জ্বালা যন্ত্রণা হয়, চোখ রক্তবর্ণ ধারণ করে, চোখ দিয়ে পানি পড়ে, আলো সহ্য করতে পারে না, চোখ ফুলে যায়, চোখের কোণে পিচুটি বা আঠালো পদার্থ জমা হয়, যেটাকে আমরা চোখের ক্যাতর বলি। ঘুম থেকে ওঠার পরে ক্যাতরে আপনার বা আঠালো পদার্থে চোখটা খোলা যায় না, সম্পূর্ণ আটকে যায়। এটা হচ্ছে লক্ষণ, যা উপসর্গতা। যদি প্রশ্নে বলে যে কনজাংটিভাইটিস এর উপসর্গ লিখো, তাহলে আপনি এই যে উপসর্গ এবং লক্ষণ একই, এটা উত্তর দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। এবং চোখ ওঠার কারণ বর্ণনা করলে আপনারা লিখলে এটা হয়ে যাবে। আর চোখ ওঠার কারণ একটু আগে যে কথা বললাম সেই কথাগুলোই দিতে হবে। তারপরেও যেমন কারণের মধ্যে চোখের পাতার আভ্যন্তরীণ যে শ্লেষিক ঝিল্লি, এটা প্রদাহ যদি হয়, আহ এগুলোই, মানে এই যে কথাগুলো বললাম, এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি যদি একটু লিখেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন রুগী আসলো, আপনাকে তো একটা ব্যবস্থাপনা পত্র দিতে হবে, ব্যবস্থাপত্র দিতে হবে। তো চোখের ভাইরাস বা ব্যাকটেরিয়া যে রকম সংক্রমী হোক না কেন, তার প্রতিষেধক ব্যবস্থা আমরা হোমিওপ্যাথিতে প্রাথমিকভাবে দিতে পারি। প্রাথমিকভাবে তাকে আমরা তার লক্ষণ সাদৃশ্যে যে ওষুধ দিতে পারি, এবং ইউফ্রেশিয়া আমরা সাধারণত দিয়ে থাকি। চোখের ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে আমরা ইউফ্রেশিয়াটা ব্যবহার করে থাকি।
তবে লক্ষণ সাদৃশ্যে যে কোনো ওষুধ যেটা আসুক সেটা আমরা দিতে পারি। এর সাথে চোখ পরিষ্কার জন্য তাকে পরিষ্কার ভেজা রুমাল ব্যবহার করার কথা বলতে পারি। তার বাইরে রোদে যখন যাবে তখন সে সানগ্লাস ব্যবহার করবে, এবং এটা যেহেতু ছোঁয়াচে রোগ, সেই জন্য আমরা বলবো তাকে বাইরে ঘোরাফেরা না করার জন্য। সে যেন বাইরে যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ বাইরে বেশি যাবে না। এটা তাকে বলা যেতে পারে যে এই নিয়ম কানুনে তাকে একটু বলা যে আপনি যতদিন না সুস্থ হচ্ছেন আপনি এই নিয়মগুলো একটু মানেন, তাহলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে, মাঝে একটু সাড়া হ্যাঁ, দিয়েন, না হলে তো হ্যাঁ, সমস্যা। তো রোগীর হ্যাঁ যে স্যার। জিনিসপত্রগুলো আছে তাকে বলতে হবে, বিশেষ করে গামছা বা সে যেটা দিয়ে চোখ মুছে এটা কিন্তু আলাদা করে দিতে হবে। কনজাংটিভাইটিস এটা ছোঁয়াচে রোগ হওয়ার কারণে আপনার অবশ্যই পরিবার অন্যান্য লোকেরও হতে পারে। এই জন্য তাকে বলে দিতে হবে যে আপনার এটা আলাদা করতে হবে, এবং অবশ্যই প্রতিদিন আপনার যে কাপড়টা আছে সেটা ডেটল বা স্যাভলন দিয়ে অবশ্যই দিয়ে ফেলবে। স্বাভাবিক পানি দিয়ে ধুলে কিন্তু হবে না, আপনার ডেটল বা স্যাভলন দিয়ে ধুতে হবে। এবং আপনি তাকে বলবেন যে তাকে সুষম খাবার বা পুষ্টিকর খাবার খেতে হবে। এই রোগের ক্ষেত্রে পুষ্টিকর খাবার খেলে দ্রুত সেরে যায়। এখন ওষুধ আপনি কি দিবেন? লক্ষণ অনুসারে আপনি অ্যাকোনাইট, বেলেডোনা, আর্নিকা, আর্জেন্টাইন নাইট্রিকাম, সালফার, পালসেটিলা, অ্যাপিসমেল, রাস্টক্স যেকোনো ওষুধই আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে রোগটা আসে সেটা হচ্ছে কর্নিয়াল আলসার, কর্নিয়াল আলসার বা কর্নিয়ার ঘা। এটার কারণ কি? তো কর্নিয়াল আলসার চোখের সামনের দিকে স্বচ্ছ যে আমাদের অংশটা থাকে সেই অংশটা আলোর যে মানে রেটিনাতে যে প্রতিফলন হয়, এখন এই প্রতিফলন যদি না হয় তার পাশে দেখা যাচ্ছে এক প্রকার ঘা হচ্ছে, যেটাকে আমরা বলতেছি কর্নিয়াল আলসার। এখানে আমি আপনাকে বলবো এখানে বেশ কয়েকটা ছবি আছে, এর মধ্যে কর্নিয়াল আলসার বলতে কোন ধরনের ছবিটাকে বোঝানো যায় আপনি কি এখানে বলতে পারবেন? বা মোবাইল দেখে আমি নাম্বারিং করে দিব, আপনার জন্য সুবিধা হবে। তাহলে আপনি একটু বলুন তো কোনটা হতে পারে কর্নিয়া আলসার? এটা, 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 এটা। কনজাংটিভাইটিস কিন্তু এইরকম লাল হয়ে যায়। দেখেন চোখে পিছুটি হচ্ছে, কর্নিয়াল আলসার দেখেন। এখানে ঘা ঘা কোনটা মনে হচ্ছে? দেখেন এটা কিন্তু অনেকটা ঘা হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে জি ঘা, স্যার। আলসারেটিভ ঘা, দেখেন এখানে অনেক কিছু আছে, তো আমার এখানে কি ঘাড় মতন হয়ে যাচ্ছে। এই যে এখানে যদি ঘা হয়ে যায় তাহলে আমি কর্নিয়াল আলসার বলা হচ্ছে। তো এখন এর সাথে কিন্তু লক্ষণে চোখ ওঠার জটিলতার জনিত আলসার হতে পারে। তারপরে যদি আঘাত লাগে, একের চোখ ব্যথা, তারপর যদি ওইখানে বাড়ি খায় তাহলে ওইখান থেকেও ক্ষত হয়ে আলসারেটিভ অবস্থা হতে পারে। অনেক সময় আছে সার্পিজিনাস আলসার হয়, আর অনেক সময় হচ্ছে হাইপোপিয়ানো যে আলসার, এই দুটো থাকে। তারপর ভিটামিন এ যদি অভাব হয় তাহলে তাদের এই রোগ বেড়ে যায়, চোখের রোগ বাড়ে। অনেক সময় হার্পিস এর কারণে কিন্তু আপনার ক্যারাটাইটিস হয় চোখের, তখন কিন্তু সমস্যা হয়। তো এই ধরনের সমস্যা থাকে। তো কারণ কি এর? এর মূল কারণ হচ্ছে জীবাণু সংক্রমণ, জন্মগত সিফিলিস জীবাণু দ্বারা হতে পারে, ভিটামিন এর ঘাটতি হতে পারে, আঘাত হতে পারে, ধানের তুষ বা ধুলাবালি হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে ছড়াতে পারে, পুষ্টিহীনতার মাধ্যমে হতে পারে, চেতনানাশক ওষুধের কুফলে হতে পারে। আবার হাতুড়ে চিকিৎসক যদি কোনো ভুল ওষুধ প্রয়োগ করে থাকে তার কারণেও সমস্যা হতে পারে। অনেক সময় আছে কোনো ভিতরে কোনো মারাত্মক রোগের বহিঃপ্রকাশ কিন্তু চোখের মাধ্যমে দেখা দিতে পারে, কারণ চোখ যে মনের কথা বলে। অর্থাৎ চোখ শুধু মনের কথা বলে না, চোখ দেহের আভ্যন্তরীণ কথাও বলে। শুধু আমরা চোখ দেখে বুঝি না, আমরা হোমিওপ্যাথিক ডক্টর, আমরা জিহ্বা দেখেও অনেকটা বুঝতে পারি, সাথে নখটাকেও আমরা দেখি। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে, অ্যালার্জির কারণেও হতে পারে। তো কর্নিয়াল আলসারের লক্ষণও কিন্তু সেম। তো সেই ক্ষেত্রে আমরা আঘাত থাকবে বা দেখতে ফুলের মতো মনে হবে, দেখেন
ফুল যেভাবে আপনার ফুলে ফুলে উঠে সেরকম আপনার হতে পারে। এখানে খচখচে ব্যথা থাকে, চোখ লাল হয়ে যায়, চোখে পানি আসে, তারপরে আলো সহ্য হয় না, পিছুটি জমে। এই কয়টা কিন্তু কমন কথা। আপনার চোখের যে কোনো রোগের ক্ষেত্রে এই কয়টা কথা আপনি কমন লিখতে পারেন, এখানে কোনো চিন্তা করতে হবে না। আর জটিলতার ক্ষেত্রে চোখের ভিতরে আইরাইটিস বা আইরড বা সাইক্লোটিস যদি থাকে তাহলে এটা পারে। সেকেন্ডারি গ্লুকোমার ক্ষেত্রে এটা সমস্যা হয়, চোখের আভ্যন্তরীণ চাপ বেড়ে যায় এবং কর্নিয়া যদি ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। এরপরে যে রোগটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে গ্লুকোমা। তো আমি আরেকটা ছবিতে দেখাই, এখানে দেখেন গ্লুকোমা যে ভিতরের যদি আমরা দেখি ডিজঅর্ডার আমাদের গ্লুকোমা হয়। তো গ্লুকোমা হলে আমাদের চোখের যে প্রেসারের যে ব্যাপারটা আছে, তো আমাদের যে চোখের চাপ বৃদ্ধি, দেখেন চোখের চাপ বৃদ্ধির কারণে কি রোগ হয়, এক কথায় বলবেন গ্লুকোমা হয়। এখন এর প্রকারভেদ আমরা বর্ণনা করব। সাধারণত 4 প্রকার গ্লুকোমা দেখা যায়: ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, সেকেন্ডারি অ্যাঙ্গেল গ্লুকোমা, কনজেনিটাল গ্লুকোমা। তো বাংলায় যদি আমরা লিখি, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হচ্ছে প্রশস্ত বা উন্মুক্ত কোণ গ্লুকোমা, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা সংকীর্ণ কোণ গ্লুকোমা, আর সেকেন্ডারি গ্লুকোমা কারণ ঘটিত গ্লুকোমা, এবং কনজেনিটাল গ্লুকোমা হচ্ছে জন্মগত গ্লুকোমা। তো গ্লুকোমা হলে কি হয়? গ্লুকোমা হলে চোখের যে অক্ষিগোলক আছে, আমরা যে অক্ষিগোলকটা দেখতে পাচ্ছি, যে অক্ষিগোলকের মধ্যে এক প্রকার তরল পদার্থ থাকছে, এই তরল পদার্থ থাকে যেটা আমাদের চোখের ভিতরে চাপ প্রয়োগ করে এবং আমরা সহজভাবে সেটা দেখতে পাই। কিন্তু এই যে প্রেসারটা হয় গ্লুকোমা চোখের গোলকের চারপাশে, যখন আমাদের যে স্বাভাবিক চাপ হচ্ছে 10 থেকে 22 মিলিমিটার, তো যখন এই চাপ বেশি হয়ে যায় তখন সে আর দেখতে পায় না, এবং মানে এক কথা হচ্ছে প্রেসার বেড়ে যায়, চোখের প্রেসার বেড়ে যায়, এবং প্রেসার বেড়ে যাওয়ার কারণে সে চোখে আর দেখতে পায় না। তো গ্লুকোমা যেটাকে বলা চোখের চাপ বৃদ্ধির রোগ, বা এটার প্রধান কারণ কি বা লক্ষণ কি? কারণ ও লক্ষণ। তো কারণ আপনি যদি বলেন, এর বংশে গ্লুকোমার ইতিহাস থাকতে পারে, উচ্চ রক্তচাপ থাকতে পারে, বা উচ্চ রক্তচাপের ওষুধ খেতে পারে। মানে কারণগুলো আমি বর্ণনা করছি কিন্তু। তারপর হৃৎপিণ্ড বা রক্ত প্রদাহ পরিবহন জনিত কোনো সমস্যা থাকলে, অধিক আলোতে কাজ করা বা চোখে অতিরিক্ত পরিশ্রম করা, সুষম খাদ্যের ঘাটতি হলে, এবং অনিয়মিত জীবনযাপন করলে, দীর্ঘদিন বিভিন্ন অজীর্ণ পীড়া মানে পেটের সমস্যায় ভুগলে, অ্যানিমিয়া থাকলে, ডায়াবেটিস থাকলে তাদের ক্ষেত্রে গ্লুকোমা দেখা দিতে পারে। এবং সর্বশেষ যেটা বলবো যে আঘাত, সেটা শারীরিক বা মানসিক ট্রমা যদি হয় তাহলে হতে পারে। লক্ষণ কি? চোখের বলে ব্যথা করবে, চোখ চুলকাবে, চোখ লাল হয়ে উঠবে, আবার সেই কমন কথা, দৃষ্টিশক্তি কম হয়ে যাবে, চোখের চারপাশে ঝাপসা হয়ে আসবে, অন্ধকার দেখবে, কুয়াশার মতন দেখবে, হালকা হালকা হয়ে যাবে, তারপরে চারপাশে রংধনুর মতন দেখাবে, সে দূরদৃষ্টি মানে দূরের কিছু দেখতে পারবেন। এগুলো কমন কিছু কথা, আপনি প্রত্যেকটা জায়গায় কিছু কমন লক্ষণ আপনি দিয়ে দিবেন। তো গ্লুকোমা চোখের চাপ বৃদ্ধি বা জটিলতা কি? এখন যেহেতু এটা খুবই মারাত্মক একটা ডিজিজ, যার ট্রিটমেন্ট নেই বললেই চলে, মডার্ন মেডিসিনে আপনার কিন্তু গ্লুকোমার ট্রিটমেন্ট তেমন কিন্তু, যদি আপনার ফার্স্ট স্টেজে থাকে তারাও করতে পারে, আমরাও করতে পারি, সেকেন্ড স্টেজে তারাও করে, আমরাও করি, থার্ড স্টেজে যে তারা করতে পারে না, আমরা সেখানে কি বলবো, আমরা করতে পারি বলবো? বলার দরকার নেই, আপনি চেষ্টা করেন, যদি সৃষ্টিকর্তার সহায় হয় তার পরিবর্তন আসতেই পারে। তো গ্লুকোমা যদি বেশি হয়, সমস্যা হয়, তাহলে জটিলতা যেটা দেখা যায়, যেমন ভিজুয়াল ফিল্ড সংকীর্ণ হয়ে যায়, অপটিক নার্ভ, এখন অপটিক নার্ভ আমি যখন 3D মডেল দেখাবো তখন আপনার এটা দেখা লাগবে, অপটিক নার্ভের ডিস্ক নিচু হয়ে কাপ এর সৃষ্টি করে, এবং চোখের পিপিল বড় হয়ে যায়। এই যে আপনার এর আগের ছবিটা যদি দেখা যায়, যে এখানে গ্লুকোমা, এই যে দেখেন গ্লুকোমা চোখের পিপিলটা বড় হয়ে যাচ্ছে। এর আগের ছবিতে আরো সুন্দর করে বর্ণনা ছিল, এই যে গ্লুকোমা।
চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে যাইতে পারে, কারণ গ্লুকোমার রোগী চোখের বড় বড় ডাক্তার বলে দেয় এর কোনো ট্রিটমেন্ট নাই এবং এ আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে, এটাই এর একমাত্র পরিণতি। তো গ্লুকোমা হলে কি করতে বলা যেতে পারে? আপনি যে ওষুধই দেন না কেন তাকে কিছু ব্যবস্থাপনা দিতে হবে, যেমন তাকে বিশ্রাম, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে দিবেন, বলবেন, এবং তাকে রাত্রি জাগরণ করা যাবে না, রাত জাগতে পারবে না, মানসিক ভাবে সে দুশ্চিন্তা যতদূর পারে কমায় আনতে হবে, সে নেশা করতে পারবে না, বিশেষ করে মদ খেতে পারবে না, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল খেতে পারবে না, আক্রান্ত চোখ বেঁধে রাখবে যতদূর সম্ভব, সে চশমা ব্যবহার করবে, এবং লক্ষণ অনুসারে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দিবেন, যেমন অ্যাকুনাইট দিতে পারেন, অরামমেট, ক্যালিকা, বেলেডোনা, ব্রানিয়া, কলোসিন, জেলসিমিয়াম, ক্যালকেরি আয়োড, ফসফরাস, ফাইজেস্টিগমা, এটা খুবই কিন্তু ভালো একটা রেসপন্স করে, প্রুনাস স্পাইনোসা, এটাও ভালো কাজ করে, এবং আপনার লক্ষণ সাদৃশ্যে আপনার কোনিয়া, মার্কসল, যেটাই আসুক না কেন আপনি দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনি দেখবেন ম্যাজমেটিক মেডিসিন, বিশেষ করে থুজা, মেডো, সিফিলিনাম, এই মেডিসিন গুলো, মেডোরিনাম, এই মেডিসিন গুলো না দিলে কিন্তু এর পরিবর্তন তেমন আসে না। এই জন্য আপনাকে অবশ্যই ম্যাজমেটিক চিন্তা করে ওষুধ দিতে হবে, এবং যদি দেখেন যে না রোগী বেশি দ্রুত আরোগ্যর কথা বলছে, তখন বলবে ঠিক আছে আপনি একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখে আপনার সার্জিক্যাল যে প্রসিডিউরটা আপনি মেনটেন করতে পারেন, যেটাকে বলা যায় ইরিডেক্টমি, আপনি করায় নেন, সমস্যা নেই। আপনার সবকিছুই যে আপনাকে সুস্থ করতে হবে তা না, অপারেশন করার পরে সে আপনার কাছে চিকিৎসা নিবে, কারণ এইটা যাতে বারবার না হয়, কারণ কারণের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে করে, আর সারা পৃথিবীতে আপনার শুধু ডিজিজের ট্রিটমেন্ট করে, রোগটার ট্রিটমেন্ট করে, রোগের কেন হলো কেন ট্রিটমেন্ট কিন্তু একমাত্র হোমিওপ্যাথিতে আছে। সেই জন্য আপনাকে দুশ্চিন্তা করতে হবে না, কারণ রুগীটা ঘুরে ফিরে আপনার কাছেই আসবে যদি আপনি ভালো ভাবে তাকে বোঝাতে পারেন। তো চোখের ছানি কিন্তু আমি বর্ণনা করেছি। তো এক কথায় ছানি বলতে আপনি এইভাবে বলবেন, যদি কোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যায় তখন সেই অবস্থাকে চোখের ছানি বা ক্যাটারাক্ট বলে। ক্যাটারাক্ট হচ্ছে ইংরেজি, আর বাংলা হচ্ছে ছানি, আমরা সেটা ভালোভাবেই জানি। তো শ্রেণী বিভাগ সাধারণত দুই প্রকার রয়েছে, ইম্যাচিউর ক্যাটারাক্ট, ম্যাচিউর ক্যাটারাক্ট, মানে সাধারণ ফার্স্ট স্টেজে যেটা বলা হয় সেটা ইম্যাচিউর। ইম্যাচিউর ক্যাটারাক্ট অবস্থায় আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে সেটা আরোগ্য হয়ে যায়, আর ম্যাচিউর ক্যাটারাক্ট কঠিন অবস্থা হলে সেটা কিন্তু ট্রিটমেন্ট করলে দ্রুত কমে না। আবার ম্যাচিউর ক্যাটারাক্টকে আবার অনেক জায়গা আছে, বেশ কয়েক ভাগে ভাগ করেছে, যেমন জুভেনাইল ক্যাটারাক্ট, ট্রমেটিক ক্যাটারাক্ট, পার্শিয়াল ক্যাটারাক্ট, কমপ্লিট ক্যাটারাক্ট, সিনাইল ক্যাটারাক্ট, স্টেশনারি ক্যাটারাক্ট, প্রোগ্রেসিভ ক্যাটারাক্ট। তো ক্যাটারাক্টে কিন্তু এইভাবেও কিন্তু অনেক জায়গায় বর্ণনা করেছে, ঠিক আছে। আমি আবার আরেকবার বলছি, আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখলে আপনারা লিখে নিতে পারবেন সেই জন্য। তো ক্যাটারাক্ট মূলত দুই ভাগে ভাগ করা হচ্ছে প্রধানত, একটা হচ্ছে ইম্যাচিউর ক্যাটারাক্ট এবং ম্যাচিউর ক্যাটারাক্ট। এছাড়াও অনেক জায়গায় আরো কয়েকভাবে ক্যাটারাক্টের বর্ণনা করা আছে, সেটা জুভেনাইল ক্যাটারাক্ট, ট্রমেটিক ক্যাটারাক্ট, পার্শিয়াল ক্যাটারাক্ট, কমপ্লিট ক্যাটারাক্ট, সিনাইল ক্যাটারাক্ট, স্টেশনারি ক্যাটারাক্ট, আর প্রোগ্রেসিভ ক্যাটারাক্ট। তো ক্যাটারাক্টের কারণ বা লক্ষণ, কারণ ও লক্ষণ এই প্রশ্নটাও আসে, বা ছানির কারণ ও লক্ষণ, চোখের ছানির কারণ ও লক্ষণ লিখো, বা ক্যাটারাক্টের কারণ ও লক্ষণ লিখো। তো কারণ দুটারই একই আপনি লিখবেন, কারণ রোগটাও তো এক, তো কারণও এক হবে। বংশগত কারণ, বৃদ্ধ বয়সে সাধারণত এটা বেশি হয়, চোখে আঘাত লাগার কারণে হয়, যদি ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে, পুষ্টিকর খাদ্যের অভাব থাকলে হতে পারে, অতিরিক্ত কুইনাইন যদি কেউ খেয়ে থাকে তার ক্যাটারাক্ট হতে পারে, যদি পেটের সমস্যায় ভোগে বহুদিন ধরে তাহলে হতে পারে, তার যদি বিশেষ করে অর্শ থাকে বা শরীর থেকে যদি রক্তস্রাব হয়, যেটা ইন্টারনাল হ্যামারেজ বলছে, তো এই ধরনের যদি থাকে তাহলে তার ক্যাটারাক্ট হতে পারে। হাত পা হতে যদি ঘাম হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আপনার ট্রিটমেন্ট করা হয়েছে ঘামের ট্রিটমেন্টের পরে কিন্তু চোখের ছানিও দেখা দিতে পারে। এবং মহিলাদের ঋতুস্রাব যদি বন্ধ হয়ে যায় মেডিসিনের কারণে, তাহলে তাদের মধ্যে চোখের ছানি দেখা দিতে পারে, কারণ
আপনি যখনই চোখের সানি ট্রিটমেন্ট করবেন, আর এটা যদি সাপ্রেস থাকে তাহলে এটা আবার পুনরায় দেখা দিবে এবং ওটা বের হয়ে যাওয়ার পরে রোগীটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো এর লক্ষণ কি? দৃষ্টিশক্তি কমে যাওয়া, বেশি আলোতে কম দেখতে পাওয়া, দূরে কুয়াশার মতো দেখা, পিপলের ভিতরে লেন্সটি সাদা বা ঘোলাটে হয়ে যাওয়া, আক্রান্ত চোখ ঘোলাটে দেখানো, বেশি অবস্থায় কিছুই দেখা যায় না। আর সাধারণত আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ছানি পড়লে কখনো চোখে কিন্তু তেমন ব্যথা হয় না। চোখে ব্যথা হয় অন্যান্য রোগের কারণে। তো আমি সহজে আমরা ম্যাচিউর ক্যাটারাক্ট যেটাকে কঠিন ছানি বলা হচ্ছে, এটাকে আমরা কিভাবে বুঝবো? এটাকে বোঝার সহজ হিসাব হচ্ছে লেন্সের রং মুক্তার মতো দেখায়। আপনি দেখেন সাদা মুক্তার মতন হয়ে গেছে। ঠিক আছে? এই লেন্সের ভিতরে এটা মুক্তার মতন হয়ে গেছে। এই পাশের ছবিটা দেখলে আমরা আরো ভালো বুঝতে পারি। দেখছেন? মুক্তার মতন হয়ে গেছে। সাদা মুক্তার মতন হয়ে গেছে। এরপরে আইরিশের ছায়া দেখা যায় না। এখানে আইরিশের যদি আমরা একটা আলো ধরি তাহলে এই পাশে যে একটা ছায়া পড়ে, এই ছায়াটা তখন পড়ে না। দৃষ্টিশক্তি কমে যায় এবং আহ, এটা ওই যে কি বলে ডিজি মানে হচ্ছে ঝাপসা বা ওই কুয়াশাচ্ছন্ন দেখায়। এবং তাকে আঙ্গুল দিয়ে যদি পরীক্ষা করে বলা হয় যে কয়টা আঙ্গুল, 2টা না 3টা, এভাবে যদি আপনি দেখেন তাহলে সে হাতের নাড়াচাড়া দেখতে পাবে। অনেক সময় হচ্ছে হাতের নাড়াচাড়া দেখা যায় কিন্তু আঙ্গুল কয়টা সেটা সে গুনে বলতে পারে না। অন্ধকার কক্ষে পরীক্ষা করলে তার চোখের মধ্যে যে ফান্ডাসের যে ছায়াটা আছে সেটা দেখা যায় না। তো এর জটিলতা কি? জটিলতা তো আপনারা এটাকেও বর্ণনা করেছি যে দৃষ্টিশক্তি কি হবে, দিন দিন কমে যাবে এবং সে অন্ধ হয়ে যাবে এবং ক্যাটারাক্টের পরেই কিন্তু গ্লুকোমা হয়ে যায় বা গ্লুকোমা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনার ব্যবস্থাপত্র চিকিৎসা সবসময় আপনার এক, আপনার ভিটামিন সমৃদ্ধ খাবার বিশেষ করে ভিটামিন এ খেতে দিতে হবে। আপনার একটু আগে যে বর্ণনাগুলো বলেছিলাম সেগুলো বলবেন এবং সাথে লক্ষণ সাদৃশ্যে আপনি হোমিওপ্যাথিক ওষুধ যেটা বললাম সেগুলো আপনি দিবেন। সাথে ফসফরাস, রুটা, ইউফ্রেশিয়া, লাইকোপোডিয়াম, এখানে বেশ কিছু ওষুধ যেগুলো আছে আপনার রেপার্টরি দেখলে অনেক ওষুধ আছে। ম্যাক্সিমাম সকল ওষুধই আপনি দেখবেন লক্ষণ সাদৃশ্যে চলে আসে রেপার্টরিতে যদি যান। তা এখানে আরেকটা বিষয় আসে যে ম্যাচিউর ও ইমম্যাচিউর ক্যাটারাক্টের মধ্যে পার্থক্য লিখো। ম্যাচিউর এবং ইমম্যাচিউর ক্যাটারাক্ট। ম্যাচিউর ক্যাটারাক্টের দৃষ্টিশক্তির অবস্থা সম্পূর্ণ ঝাপসা হয় আর ইমম্যাচিউর ক্যাটারাক্টের দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হতে থাকে। ম্যাচিউর ক্যাটারাক্টে আপনার লেন্স মুক্তার মতো সাদা দেখায়, তারপরে লেন্সটা অস্বচ্ছ হয়ে যায়, তারপর আইরিশে কোনো শ্যাডো থাকে না, তারপরে ফিঙ্গার কাউন্টিং টেস্ট করে রোগীর আঙ্গুল যদি দেখতে বলা হয় সে ভালোভাবে দেখতে পারে না বা দেখা যায় না। আর ইমম্যাচিউর ক্যাটারাক্টে কি থাকে যে ক্রমশ ঝাপসা হচ্ছে, দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হতে থাকে, তাই ছাই রঙের সাদা বা হালকা হালকা সে দেখতে পায়। লিস্ট আমাদের যে চোখের লেন্সটা আছে সম্পূর্ণ অস্বচ্ছ হয়ে যায় না, সেজন্য আইরিশে হালকা শ্যাডো দেখা যায় এবং আঙ্গুল দিয়ে যদি টেস্টিং করা হয় তখন সে আঙ্গুলগুলো বলতে পারে কিন্তু সঠিক বলে না, মাঝে মাঝে একটু ত্রুটি হয় বলতে। তো এই ম্যাচিউর এবং ইম্যাচিউর ক্যাটারাক্টেরও কিন্তু চিকিৎসা সেম। আপনি দুটোই লিখবেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার খেতে হবে, ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে, কোন কারণে হয়েছে সেই কারণগুলো বর্ণনা করে শুনে আপনি লক্ষণ সাদৃশ্যের যে যে হোমিওপ্যাথিক ওষুধ বললাম সেই ওষুধগুলো দিবেন। অবশ্যই সেখানে সাইলেশিয়া সহ বিভিন্ন যে বায়োকেমিক ওষুধ যেগুলো আছে, বিশেষ করে খনিজ উপাদানের মাধ্যমে যে ওষুধগুলো তৈরি আছে এগুলো আপনি 50 সস্তমিক এবং শততমিক মাত্রায় কিন্তু দিবেন। বায়োকেমিক যে ওষুধ ওইগুলো যে শুধু বায়োকেমিকে আছে তা তো না, ওটা আপনার শততমিকেও আছে। আপনি এই ওষুধগুলো তার যে ঘাটতি আছে সেটা আপনি দিতে পারেন। তো চোখের মধ্যে কিন্তু এই রোগগুলোই কিন্তু বেশি দেখা যায়। এখন আপনার যদি দূরদৃষ্টি দেখেন বর্তমানে আপনারা চেম্বারে কিন্তু কিছু চার্ট রাখতে পারেন।
ডিস্টেন্স টেস্ট টাইপ আপনার বাচ্চাদের ক্ষেত্রে ধরেন অনেকে এই ধরনের ছবি রাখে এবং তাদেরকে বলে যে কোনটা কি দেখার জন্য যারা একটু বুঝতে পারে আপনার এই যে চার্ট গুলো আছে চার্ট গুলো টানানো থাকে এই চার্ট টানানোর পরে এটা পরীক্ষা করা হয় পরীক্ষা করে কিন্তু আপনার বলা হয় তো পরীক্ষার বিষয়টা আজকে যদি আমি বর্ণনা করি অনেক সময় চলে যাবে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন তবে একটা বিষয় আছে যে আমি উম মনে করি যে আমরা চোখ দেখে কিন্তু অনেক কিছু বুঝতে পারি স্ক্রিনটা তো কেটে গেছে এইটা একটু ভালোভাবে দেখেন দাদা অফ করে দেবো রেকর্ডিং? না 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 আমার এখনো আলোচনা শেষ হয়নি স্ক্রিনটা হ্যাঁ অফ করবো? না না আমি দুটো জিনিস দেখাই নিচ্ছি মানে স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে দেখেন রুগী যখন আসছে আপনি চোখটা ভালোভাবে দেখবেন দেখার পরে আপনি তাকে বললেন জিজ্ঞাসা করলেন যে এই যে চোখ এখন চোখের যে সাদা অংশ এই সাদা অংশটার নাম কি আপনি বলতে পারবেন চোখের পাশে যে সাদা অংশ রয়েছে সাদা অংশটার নাম কি বলতে পারবেন যেটাকে শ্বেতমণ্ডল বলা হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি এটার নাম হচ্ছে স্ক্লেরা এখন চোখের যে সাদা অংশ রয়েছে সেটাকে বাংলায় শ্বেতমণ্ডল বলে ইংরেজিতে স্ক্লেরা বলে এর যদি রঙের কোনো পরিবর্তন হয় তাহলে শরীরে কোনো সমস্যা আছে সেটা বোঝা যায় দেখেন একটা মানুষ যদি অনেক মদ খায় বা নেশা করে তাহলে কিন্তু স্ক্লেরা লাল হয়ে যায় আবার এই লালটা যদি অনেক দিন ধরে থাকে সাথে যদি ব্যথা হয় তাহলে কিন্তু সেখানে প্রদাহ থাকে তার কারণে ধরেন কনজাংটিভাইটিস বা বিভিন্ন রোগের কথা কিন্তু আমরা সিদ্ধান্ত নেই ঠিক আছে তো এই আপনার চোখটা দেখতে হবে এবং আপনারা যদি চিন্তা করেন যে রুগী আসছে আপনি সরাসরি ওষুধ দেওয়ার আগে কিন্তু আপনার চোখটা একটু নিজে হাত দিয়ে পরীক্ষা করবে দেখেন স্ক্লেরা যখন আমরা এইভাবে হাতে টেনে আমরা যখন দেখি এবং এই জায়গাটা যখন হলুদ দেখি তখন কিন্তু আমরা মনে করি যে তার জন্ডিস হয়েছে তো আমরা কিন্তু আমাদের রোগ নির্ণয়ের জন্য আমরা এইভাবে পরীক্ষা করে দেখব আর পরীক্ষা করে দেখে আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট দিব এবার আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার আজকের চোখ সম্পর্কিত যে আলোচনা ছিল সেটা শেষ হয়ে গেছে এখন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আর না হলে আমি রেকর্ডিংটা অফ করতে বলবো এবার অফ করে দিতে পারেন মনিব খান বলুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে